ঈদযাত্রায় সড়কে আতঙ্ক, সারা দেশের ৮ থেকে ১০টি পয়েন্টে বেপরোয়া ডাকাত চক্র। পরিকল্পিত গুজব ছড়ানোর অভিযোগ রিজভির, প্রতিরোধে সেল গঠনের পরামর্শ সার্জিসের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নিহতদের স্বজনদের বিক্ষোভ, দ্রুত বিচার দাবি। বৈদেশিক অর্থায়ন কমে গেলে বাংলাদেশের রোহিঙ্গাদের অবস্থা হবে ভয়াবহ, বলছে জাতিসংঘ। হার্টে রিং পরানোর পর তামিমের অবস্থা উন্নতির দিকে খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টাচ্ছে না, নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে বর্ষবরণের প্রস্তুতি। ঈদযাত্রার প্রথম দিনে অনেকটাই নির্বিঘ্নে রেলপথে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। যাত্রী কম থাকায় ভোগান্তি নেই বললেই চলে, তবে কর্তৃপক্ষ বলছে ২৭ বা ২৮ মার্চ থেকে বাড়তে পারে চাপ। এদিকে এবারে সব ট্রেন ছাড়বে কমলাপুর থেকে। এরশাদ হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। ভালো লাগছে, আমার বাড়িতে যাচ্ছি, আমার দাদা বাড়ি যাচ্ছি। ঈদে বাড়ি ফেরার আনন্দ সব আনন্দকে হার মানায়, যদিও অল্প বিস্তর অভিযোগও রয়েছে কারো কারো মুখে। অগ্রিম টিকিট কেনার পরেও কিছু বাস ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে না। জি আলহামদুলিল্লাহ, বাড়ি যাচ্ছি, অনেক স্বস্তির যাত্রা এবার। এখন পর্যন্ত কোনো ভিড় নাই, আমাদের কোনো ভোগান্তির যাত্রা হচ্ছে না। আমরা ঢাকা থেকে নাটোর পর্যন্ত যাব। এবার গতকালে এতদিন ফেস করতাম, আমরা টিকিট কাটতে পারতাম না বা ইয়েতে ঢুকতে পারতাম, ওয়েবসাইটে ঢুকতে পারতাম না। এখন ইনশাল্লাহ ভালোভাবে টিকিট কাটতে পারছি। এদিন সকাল থেকেই নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। সারাদিন ছেড়ে যাচ্ছে ৪৩টি আন্তনগর ট্রেন। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার। সঙ্গে যাত্রা দিনের ২ ঘন্টা আগে থেকে ২৫% স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে। রেলওয়ে কর্মকর্তারা জানান, যাত্রীদের চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এবছর বিশেষ ৫ জোড়া ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যাতে সবাই নিরাপদে বাড়ি পৌঁছাতে পারেন। তবে সময় মতো ট্রেন ছাড়তে কিছুটা সমস্যা হচ্ছে বলেও স্বীকার করেছেন তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, টাস্ক ফোর্স কাজ করতেছে। সব কিছু মিলাই মোটামুটি অন্যান্য বছরের মতো এবছরও জাতি সাধারণ যাতে স্বাচ্ছন্দ্যে ট্রেন যাত্রা করতে পারে, ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা আমরা রেখেছি। এদিকে সড়ক পথের ঈদযাত্রায়ও এখনো নেই চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারে যাত্রাকে স্বস্তিদায়ক করেছে বলে মনে করছেন যাত্রীরা, যদিও সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আর একটু ভোগান্তি আছে, কারণ আধা ঘন্টা আগে আমি গাড়িতে উঠছি, গাড়ির সিট ফিল আপ হয়নি, এজন্য ওরা একটু লেট করতেছে। হয়তো আরও কিছুদিন পরে পড়বে, এখন রেডি আগের মতোই আছে, কোনো বাড়তি বাড়া নেই, আর চাপও খুব কম আছে মোটামুটি। যাত্রী এখনো কোনো চাপ পড়ে নেই, 2 দিন পর থেকে পড়বে আর কি। যাত্রার প্রথম দিনে রেলপথে প্রায় ৫৫,০০০ যাত্রী ঢাকা ছাড়ছেন। সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। মিলছে ৩রা এপ্রিলের টিকিট। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে ঈদের সময় নিরাপত্তার কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ জন কর্মকর্তা প্রতিদিন রাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছেন। এছাড়া দেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানান তিনি। ইমার্জেন্সি কোথাও কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এরকম কোনো সম্ভাবনা বা আলোচনা? এ সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এই সময়ের যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয়, এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চালু হয়েছে ফেরি সার্ভিস। সকালে ৫ উপদেষ্টাকে নিয়ে নতুন এই প্রকল্পের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন।
নতুন এই ফেরি সার্ভিস চালুর পর সন্দ্বীপে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। সাগরপথে ফেরি সার্ভিস চালুর কারণে সন্দ্বীপের মানুষের যাতায়াতের দুঃখ দুর্দশা যেমন ঘুচবে, তেমন খুলবে সম্ভাবনার দরজা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপে প্রায় 4 লাখ মানুষের বাস। এই জনপদের বাসিন্দাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সাগর পাড়ি দিয়ে আসা যাওয়া করতে হয় চট্টগ্রামে। সাগর পাড়ি দিতেই প্রতিনিয়ত দুর্ভোগে পড়েন যাত্রীরা। সূর্য ডোবার পর বন্ধ হয়ে যায় মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকতে হয় বিচ্ছিন্ন অবস্থায়। দুর্ভোগ আর ঝুঁকি কমাতে প্রথমবারের মতো চালু হলো চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি সার্ভিস। সরকারের 6 উপদেষ্টা একসঙ্গে এই প্রকল্পের উদ্বোধন করেন। বিচ্ছিন্ন দ্বীপকেই মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করতে পারাটা সরকারের সাফল্য বলে মনে করেন তারা। কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন এই যে আজকে এর মাধ্যমে। খুব খুশি লাগছে আজকে সন্দ্বীপের মানুষের জন্য, আর খুব খুশি লাগছে যে ফজল ভাই যে ভেবেছেন যে ওনার এলাকার মানুষদের এই সমস্যাটার সমাধান করতে হবে। চট্টগ্রাম থেকে নৌ রুটে সন্দ্বীপের দূরত্ব 16.5 কিলোমিটার। ফেরি চলাচলের মধ্য দিয়ে সন্দ্বীপের পর্যটন খাতের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলছেন নৌ পরিবহন উপদেষ্টা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক অঞ্চলে মানুষের জীবনযাত্রার উন্নতি না করা যায়। পরে সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা মুক্ত করা, কাজ উন্মুক্ত করা, ঢাকা কুমিরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকা নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে। বিআইডব্লিউটি জানায় নতুন চালু হওয়া ফেরিতেই চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট থেকে সন্দ্বীপ যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এতে ছোট বড় 35টি যানবাহন পার হতে পারবে। যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে 100 টাকা, আর ব্যক্তিগত গাড়ির ভাড়া 900 টাকা। ট্রাক 3350 এবং 10 টাকার গাড়ি 7100 টাকা নির্ধারণ করা হয়েছে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ডাকাত আতঙ্ক। সারা দেশের মহাসড়কের 8 থেকে 10টি জায়গায় বেপরোয়া হয়ে উঠতে পারে ডাকাত চক্র। তাদের টার্গেট সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী ব্যক্তিরাও। ওই স্পটগুলোতে এরই মধ্যে বড় ধরনের ডাকাতি হলেও চোখে পড়ার মতো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। পাবনার সাথিয়ার সেসনিয়া ব্রিজ এলাকা, দিনাজপুরের নিজামপুর দরিয়ারপুর সড়ক, নওগাঁর পত্নীতলা সড়ক, সুনামগঞ্জ ঢাকা সড়কের ছাতকের দারাখাই, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রাম, গাজীপুর, সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকা ও মাদারীপুর সহ কয়েকটি জায়গায় ঘটেছে ডাকাতি। ঈদ ঘিরে এসব জায়গায় চলাচলে বাড়ছে আরও আতঙ্ক। সন্ধ্যার পর থেকেই ডাকাতের ভয়ে সড়কগুলোতে চলাচল বন্ধের উপক্রম। এর মধ্যে গত 28 ফেব্রুয়ারি আলোচনায় আসে পাবনার সাথিয়ায় রাস্তায় গাছ ফেলে 40টি গাড়িতে ডাকাতি। ডাকাতরা প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালালেও তেমন কিছুই করতে পারেনি প্রশাসন। এরপর হবিগঞ্জে হাত পা বেঁধে রাস্তায় ডাকাতির ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে। মানুষ যে চলাফেরা করবে এটা কোনো নিরাপত্তা নাই। কি সন্ধ্যার পরে চলাফেরা বই করে মনের ভিতরে একটা বই লাগে আর কি, কারণ ডাকাতের ভয়, অনেক কিছুর ভয় আছে এদিকে যাওয়া আসা করার লাগে। সবশেষ গাজীপুরের কালিয়াকৈরের বড়ইবাড়ি জামালপুর ও চন্দ্রা কালামপুর আঞ্চলিক সড়কে গত 20 মার্চ একজন মাটি ব্যবসায়ীকে হত্যা করে ডাকাতরা। এসব ঘটনায় জনমনের দিন দিনই বাড়ছে আতঙ্ক। ঈদ ঘিরে ডাকাতদের অপতৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে পলাতক স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বাধীনতা দিবস উপলক্ষে 2 দিনের দলীয় কর্মসূচির ঘোষণা দেন রিজভী। এই পবিত্র ঈদ উল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন।
কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে। পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই আরও বেড়ে গেছে। পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা। তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের শামিল বলে আমরা মনে করি। অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ নয়, বরং দেশের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে সৈয়দপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প সেনাবাহিনী সহ অন্য কেউ যেন না শোনায়। গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন সার্জিস। পাশাপাশি জনগণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান সার্জিস আলম। এরপর বিশাল গাড়ি বহর নিয়ে নিজের জেলা পঞ্চগড়ে যান তিনি। আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। দেশের চলমান পরিস্থিতিতে এককভাবে কোনো পলিসি দিয়ে রাষ্ট্র চলবে না। জনগণ, রাজনৈতিক দল, পুলিশ ও সেনাবাহিনী সহ সকলের সহযোগিতা প্রয়োজন বলে এই মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সেনাপ্রধান ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত আলোচনা সামাজিক মাধ্যমে প্রকাশের পর উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর এতে উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠরা, এমন অভিযোগও করেছেন মুজিবুর রহমান মঞ্জু। মানিক শিকদারের রিপোর্ট। এবি পার্টির সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রোববার রাতভর সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়লে জরুরি এই সংবাদ সম্মেলন করে এবি পার্টি। এবং পবিত্র রমজানের পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেফতারের সংবাদ ভিত্তিহীন। নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। সেনা প্রধানের সাথে এনসিপি নেতা হাসনাতের কথা এভাবে প্রকাশ্যে নিয়ে আসায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় সংলাপের প্রয়োজন বলেও মন্তব্য করেন মঞ্জু। সেই আলোচনাকে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটাকে সমাধানের দায়িত্ব, এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত। বিভিন্ন মহল থেকে সামরিক শাসন জারির গুজব চলছে, এতে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কাও জানান তিনি। বাংলাদেশ যে জায়গায় আছে, এই জায়গায় কেউ এককভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক ডাইরেকশনে নিতে পারবে না। এটা ডক্টর ইউনূস একা পারবে না, উপদেষ্টারা একা পারবে না। কোনো জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয়। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান। যার যার ভুল ত্রুটি দূর করে একসাথে পথ চলার পক্ষপাতী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। একই সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি জানিয়েছেন তারা। এদিকে মামলায় সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলছেন, আন্তর্জাতিক মানের বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জুলাই গণহত্যার বিচারে 7.5 মাসেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হয় ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যরা। এ অবস্থায় দ্রুত বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ট্রাইব্যুনালের সামনে জড়ো হন শহীদ পরিবারের সদস্যরা। এখনও অনেক অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এদিকে জুলাই গণহত্যার একটি মামলা শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
চিফ প্রসিকিউটর বলছেন, বিচার আন্তর্জাতিক মানের করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। 6 বা 7 মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না। তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। আমরা যেটা করব, আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব, যতটুকু প্রসিডিওর মেনটেন করা দরকার সেটা আমরা করব। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন। এর মধ্যে শেষ হয়েছে শুধু একটি মামলার তদন্ত। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানে দুদিনব্যাপী এবারের বর্ষবরণ উৎসব হবে অন্তর্ভুক্তিমূলক। শুধু বাঙালি সম্প্রদায় নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আরও জানাচ্ছেন মানিক শিকদার। জরাজীর্ণতা পেছনে ফেলে চির নতুনের উৎসব বাঙালির পহেলা বৈশাখ। নাগরিক জীবনের সঙ্গে লোকজ সংস্কৃতির আয়োজন মিলেমিশে একাকার হয় মঙ্গল শোভাযাত্রায়। ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে বাঙালি তার চিরায়ত ঐতিহ্যে মেতে উঠে বর্ষবরণ উদযাপনে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার নতুন বছর বরণে আসছে ভিন্নতা। তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। এই বিষয়ে কোনো আলোচনা হয় নাই। আপনারা মিটিং শেষে প্রশ্ন করেছেন এবং তারপরে আমাকে অনেকে আবার মিসকোট করে লিখেছেন, সেটা আমি দেখেছি, নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। বাঙালি সম্প্রদায়ের সঙ্গে দেশের অন্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণে এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে। প্রথমবারের মতো 2 দিন ব্যাপী আয়োজন হতে যাওয়া বাংলা বর্ষবরণ উদযাপনে হচ্ছে একাধিক কমিটি। এরকম বেশ কিছু মিটিং আমাদের করতে হবে, যদি সময় একাধিক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বৈদেশিক অর্থায়ন কমে গেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMO। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পরপরই USAID এই আর্থিক সহায়তা বন্ধ করায় রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যায়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। This is the world's largest refugee camp. বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে 10 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা। এদের জন্য আগামী 1 বছর খাদ্য ও শিক্ষাগত সহায়তার জন্য 113 দাতা দেশ ও সংস্থার কাছে $934 মিলিয়ন আর্থিক সহায়তা চেয়েছে UNHCR। মার্চে UN ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ট্রাম্প প্রশাসনের USAID কার্যক্রম বন্ধ ও আর্থিক সহায়তা বন্ধের ফলে রোহিঙ্গা শরণার্থীদের রেশন খরচ মাথাপিছু অর্ধেক কমিয়ে $6 করার সিদ্ধান্ত নেয়। এর ফলে শরণার্থী শিবিরগুলোতে খাদ্য সংকট ও নিরাপত্তা ব্যাহত হয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় দাতা দেশ। তাদের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণার পর বিশ্বজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হয়। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিগত সহিংসতায় মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খাদ্য ও শিক্ষাগত সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছে UNHCR ও IMO। 10,48,000 শরণার্থীদের জন্য চলতি অর্থবছর দাতা দেশগুলোর কাছে $934 মিলিয়ন সহায়তার আবেদন করেছে সংস্থা দুটি। নাইম আহমেদ, 21 টেলিভিশন। হার্টে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে ক্রিকেটার তামিম ইকবালের। গাজীপুরের ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালের CCUতে পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন তিনি। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ডাক্তাররা। এদিকে অসুস্থ তামিমের খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যছবিতে ফিরোজ হোসেনের রিপোর্ট। বিকেএসপির 3 নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ BPL-এ মোহামেডানের হয়ে খেলতে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। শাহিনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসের সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।
পরে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা ভ্রমণ ঝুঁকিপূর্ণ বিবেচনা করায় তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়নি তাকে। নেওয়া হয় গাজীপুরের ফজিলাতুন্নেসা বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে। খবর পেয়ে ছুটে যান তার পরিবারের সদস্যরা। চিকিৎসকরা তার অবস্থা দেখে এনজিওগ্রামের সিদ্ধান্ত নেন। পরিবারের সাথে কথা বলে তার হার্টে রিং পরানো হয়। এ সময় ডাক্তাররা জানান তার দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহ রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি অ্যান্ড এফিশিয়েন্টলি হয়েছে। রিং পরানোর পর তামিমকে সিসিইউতে রাখা হয়েছে। সেখানে নিবিড় পরিচর্যায় আছেন তামিম। তবে জ্ঞান ফেরায় তামিম তাৎক্ষণিক ভালো আছেন বলে জানান ডাক্তাররা। আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পরেও এখনও উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনও কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন। এদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে গিয়েছেন বিসিবি সভাপতি সহ পরিচালকরা। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক প্রতারণার মামলায় সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ACMM জিয়াদুর রহমান এই আদেশ দেন। এর আগে এ মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। আদেশে প্রতিবেদন জমা দেওয়ার দিন আজ ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী আসামিকে গ্রেফতার করা যায়নি বলে পুলিশ আদালতকে জানালে সম্পদ ক্রোকের আদেশ দেন বিচারক। এর আগে চেক প্রতারণার অভিযোগে গত 15 ডিসেম্বর সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন IFIC ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা শাহিবুর রহমান। সন্ধ্যা সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। সিআইডির সাবেক প্রধান সহ 6 পুলিশের তথ্য চেয়ে দুদকের চিঠি। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। আসছে বাজেটে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর ওপরে করের বোঝা চাপানো উচিত হবে না বলে মনে করছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF। আর যাদের করযোগ্য আয় নেই তাদের ব্যাংক সুদের ওপরে কর্তৃত্ব কর ফেরত দেওয়ারও সুপারিশ করেছে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের এই সংগঠন। এদিকে বাজেটের আকার কম হয় হোক, তবে কর কাঠামো ঠিক হওয়া উচিত বলে মনে করেন NBR চেয়ারম্যান। আগামীতে কর ফাঁকি ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন হিরোজুম্মান। আসন্ন বাজেটকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠকের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাথে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই প্রাক বাজেট বৈঠক। শুরুতে ERF সভাপতি NBRকে 35টি বিষয়ে পরামর্শ দেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, শিক্ষা, চিকিৎসা উপকরণে করের হার 5% রাখা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে পৃথক রাজস্ব নীতি প্রণয়ন এবং বেসরকারি প্রভিডেন্ট ফান্ডকে করমুক্ত করা সহ ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার প্রস্তাবও দেয় ERF। করের দিকে জোর দেয়া এবং সমন্বিত ডিজিটাইজেশন কার্যক্রম হাতে নেয়া। জেলা ও সিটি কর্পোরেশনে এখন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই জন্য যেখানে বেশি কর সেখানে NBR এর বৃহৎ করদাতা ইউনিটের মতো মিডিয়াম করদাতা ইউনিট বা MTU খোলা। ব্যক্তি কর কর্পোরেট করের চেয়ে বেশি হওয়া উচিত মন্তব্য করে NBR চেয়ারম্যান ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের কথা বলা যৌক্তিক নয় বলে জানান। বলেন, সম্পদের কর আদায় হলে বৈষম্য কমে আসবে বলেও জানান তিনি। ভ্যাটের যে মূল শক্তি সেটাকে আমরা সমূলে উৎপাদন করে ফেলছি, করে এখন বলছি যে হ্যাঁ ভ্যাটের আদায় কেন করতেছে না, আর ব্যবসায়ীরা হয়রান হচ্ছে। যেমন আমরা এবার ট্রেড ভ্যাট করলাম 7.5%। এখন এটা কেন করছি? আমরা ওনাদেরকে বলছি না, আপনি 7.5 দেওয়ার দরকার নেই, আপনি 15% স্ট্যান্ডার্ড ভ্যাট দেন, আর আপনি যেই কেনার সময় যেটা দিলেন সেটা ক্রেডিট দেন। অর্থাৎ আমরা আবার ডিসিপ্লিনটাকে ফেরত আনতে চাই। আমার দরকার হচ্ছে উনি যে পরিমাণ ভ্যাট জনগণ থেকে নিয়েছেন ওই পরিমাণ ভ্যাট আমার পোষা করে আসবে। এটা গতবার চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে। সিগারেটের দাম বাড়িয়ে ব্যবহার কমানোর উদ্যোগ নেবে বলেও জানান NBR চেয়ারম্যান। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। সম্পদের হিসাব চেয়ে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী সহ 6 পুলিশের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর 8 ব্যাংক হিসাবে 232 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মাদারীপুরের 1 আসনের সাবেক এমপি নূর ই আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম।
দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ জব্দে তৎপর হয়ে সব ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে দুদক। এই ধারাবাহিকতায় সিআইডির সাবেক প্রধানসহ 6 পুলিশ সদস্যের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। বিদেশ থেকে সম্পদ জব্দ করা সময় সাপেক্ষ ব্যাপার বলে নিয়মিত এই ব্রিফিংয়ে মন্তব্য করেন দুদক মহাপরিচালক। জানান, মাদারীপুর 1 আসনের সাবেক এমপি নূর এ আলম চৌধুরীর অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। জিনাত পারভিন চৌধুরী তার স্বামী নুরি আলম চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 31তম বিসিএসে নিয়োগ জালিয়াতি ও কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কিনা তা খতিয়ে দেখবে দুদক। অনুসন্ধানে গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট কমিটি। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে হাসপাতাল, স্কুল, মসজিদ ও কবরস্থানের জমি গোপনে লিজ নিয়ে আত্মসাতের অভিযোগে সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে। সকালে নগরীর হালিশহর এলাকায় এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তারা অভিযোগ করেন, বন্দরের পর চট্টগ্রামের হালিশহর এলাকায় হাসপাতাল, রেলওয়ে, উচ্চ বিদ্যালয়, মসজিদ এবং কবরস্থানের জমি গোপনে লিজ নিয়ে আত্মসাৎ করেছে সাইফ পাওয়ারটেক। বক্তারা বলেন, রেলওয়ের প্রধান রাজস্ব আয়ের উৎস চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড বা CGPY। এখানে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীর বসবাস। হাসিনা সরকারের আমলে বন্দর খোক হিসাবে পরিচিত সাইফ পাওয়ারটেক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 29 একর জায়গা বেআইনিভাবে দখলে নেয়। 28 ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের ধানসাগর ও স্টেশনের 23-এর শিলা ও শাপলার বিল এলাকার আগুন। ভাটার কারণে নদী শুকিয়ে যাওয়ায় পানি সংকটের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের নিয়ে রোববার রাতভর চেষ্টা চালায় তারা। বাগেরহাট থেকে মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রোববার স্থানীয়দের খবরে ড্রোনের মাধ্যমে সুন্দরবনের গহীনে আগুন শনাক্ত করে বন বিভাগ। এলাকাটি দুর্গম হওয়ায় তাদের সেখানে পৌঁছতে অনেক সময় লেগে যায়। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বহু এলাকা। 2 দিন বা 3 দিন ধরে আমরা কাজ করতেছি সুন্দরবনে। আমাদের ফরেস্টের সাথে আমরা যৌথভাবে কাজ করি। আমরা গতদিন থেকে বিটিআরটি, সিপিজি এবং ফায়ার সার্ভিস সবাই একযোগে কাজবাজ করে একদম সুন্দরবনে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে নিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ভিটিআরটি, সিপিজি, টাইগার টিমের সদস্যদের নিয়ে সেখানে ফায়ার লাইন তৈরি করে বন বিভাগ। তবে ভাটার কারণে গতকাল বিকেল পর্যন্ত পাম্প বসানো এবং পানি দেওয়ার ব্যবস্থা করা যাচ্ছিল না। তার উপর অত্যধিক চাপ ও বাতাসের বেগের কারণে দ্রুত ছড়াতে থাকে আগুন। এখানকার মূল সমস্যা হচ্ছে পানি, ভুলা নদীতে যে পানির সোর্সটা, এই সোর্সটা ভাটার জোয়ার ভাটার উপরে নির্ভরশীল। এখানে পানি খুব কম পরিমাণে পাওয়া যায় এবং সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত পানি চলে। তো মাঝে মাঝে আমাদের মেশিনও কিছুটা কাজ করতেছিল না, যার কারণে আমরা বাধার সম্মুখীন হয়েছি। এর মধ্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চলতে থাকে। কেউ কাঁচা গাছের ডাল কেটে পিটিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করেন, আবার কেউ ধোঁয়া ওঠা জায়গা পাড়ি দিচ্ছেন। তবে শেষ খবর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে সুপ্ত আগুন জ্বলে উঠছে। আমাদের যে পাম্প বা বিভিন্ন ডেলিভারি হুস যে আনুষঙ্গিক মালামাল আছে, সেগুলো এখানে নিয়ে আসতে গেলে নদী পথ ছাড়া যে মরা ভোলা যে খাল আছে, সেই খাল দিয়ে নৌকা দিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু যখন আমরা এখানে আসলাম, এসে দেখি যে নদীতে পানি নাই, কারণ তখন ভাটার সময় ছিল। তখন জোয়ারের জন্য আমাদের অপেক্ষা করতে হলো। খাল থেকে 3 কিলোমিটার ভিতরে আমরা আগুনটা দেখতে পাই। তো 3 কিলোমিটারের লাইন আমাদের কমপ্লিট করতে হয়েছে ডেলিভারি হোজ কানেক্ট করে করে। এতে করে আমাদের অনেক সময় লাগে। আগুনের ঘটনাস্থল থেকে পানির উৎস মরা ভোলা নদী প্রায় 3 কিলোমিটার দূরে হয় পানি ছিটাতে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। রাত 8:30টার পর সেখানে পানি দেওয়া শুরু হলেও ভাটার কারণে ব্যাহত হয়। এজন্যই কতক্ষণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা বলতে পারছেন না তারা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারত থেকে আরও 11,500 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে MV DDS মেরিনা নামে একটি জাহাজ। বন্দর সংশ্লিষ্টরা জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে 9টি প্যাকেজে মোট 4,50,000 মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে 2,85,769 মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে থাকা চালের নমুনা পরীক্ষা করা হয়েছে। দ্রুত এই চাল খালাস শুরু হবে বলেও জানান তারা।
এর আগে গত 22 মার্চ 29,000 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে এমভি OBE ডিনারেস নামে একটি জাহাজ। সংবাদ সন্ধ্যার সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। ট্রাম্পের হুমকি সামলাতে এপ্রিলে কানাডায় আগাম নির্বাচন। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদ। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ যেন চিরচেনা, তবে এবারে দৃশ্যপট পাল্টাতে পারে বলে আভাস মিলেছে। কারণ ঈদের আগেই খুলে দেওয়া হবে ঝাউইল ফ্লাইওভার। এছাড়া যমুনা সেতুর পশ্চিম পাড়ে 20 কিলোমিটার মহাসড়কের কাজের অগ্রগতিও 80%। এটি চালু হলে দুর্ভোগ কমবে উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 11,881 কোটি টাকায় সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেক 2 প্রকল্পের আওতায় দেশি বিদেশি 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 190 কিলোমিটার 4 লেন মহাসড়ক নির্মাণ করছে। এর মধ্যে 793 কোটি টাকায় 2019 সালের এপ্রিল থেকে 6 নম্বর প্যাকেজে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত 19.8 কিলোমিটার রাস্তা 2022 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। নানা কারণে তৃতীয় দফা মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ করতে জোরে সোরে চলছে কর্মযজ্ঞ। ঈদযাত্রায় উত্তর পশ্চিমাঞ্চলের 22 জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এ মহাসড়কে ভোগান্তি এড়াতে ঝাউইল ফ্লাইওভার খুলে দেওয়ার প্রক্রিয়া সহ অন্যান্য কাজ দ্রুত এগিয়ে চলছে। আসন্ন ঈদে কোনো রকম জ্যাম সৃষ্টির সম্ভাবনা নাই, ফলে ঘরমুখো মানুষ অত্যন্ত আনন্দেই এই অংশ দিয়ে ঘরে ফিরে যেতে পারবে। সংযুক্ত 4 লেন মহাসড়ক সহ দুই পাশের পার্শ্ব রাস্তার কাজও প্রায় শেষ পর্যায়ে। তাই অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ যাত্রা হবে অনেকটা স্বস্তির। আগে খুবই খারাপ লাগতো আমাদের, কারণ যাবে এই রংপুর, ঠাকুরগাঁ, দিনাজপুর, যাবে রাজশাহী, যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। মানুষের সহজ উপায় হয়ে গেছে, এখানে 40-45 মিনিট বা 1 ঘন্টায় চলে যাওয়া যায়। এর আগে তো অনেক কষ্ট ছিল, এখন আল্লাহর রহমতে অত কষ্ট না হওয়ারই কথা। রাস্তা অনেক বড় হয়ে গেছে। যদি হাইওয়ে রোড, যদি এই যে ছোট ইজি বাইক, অটো, ভ্যান, সিএনজি এগুলো অবৈধ পার্কিং এগুলো যদি বন্ধ না হয় তাহলে যানজটের সংখ্যা করা যায়। রাস্তায় এপার ওপার হওয়ার জন্য একটু জাম আছে, রাস্তাটা বর্তমানে দেখি 4 লেন হওয়ার পরে কোনো রাস্তার জাম নাম নেই। এদিকে ঈদের সময় মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপদ রাখতে পুলিশ এখন থেকেই প্রস্তুতি নিয়েছে। তবে নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। সব কাজ শেষ করে ঈদ যাত্রায় যেন নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে এলসি খোলা ও নিষ্পত্তি দুটোই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 20% বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের ফেব্রুয়ারিতে এলসি খোলা হয়েছে $6.26 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 19.92% বেশি। আগের বছরের ফেব্রুয়ারিতে আমদানি এলসি খোলা হয়েছিল $5.22 বিলিয়ন। নতুন বছরের প্রথম 2 মাসেই আমদানি এলসি খোলার পরিমাণ $6 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এই সময় ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল সহ বেশ কিছু খাতে আমদানি বাড়লেও মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে প্রায় 30%। পাশাপাশি ইন্টারমিডিয়েট গুডস ও পেট্রোলিয়াম আমদানিও কমেছে। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ যাত্রায় সড়কে আতঙ্ক, সারা দেশের 8 থেকে 10টি পয়েন্টে বেপরোয়া ডাকাত চক্র। পরিকল্পিত গুজব ছড়ানোর অভিযোগ রিজভির, প্রতিরোধে সেল গঠনের পরামর্শ সার্জিসের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নিহতদের স্বজনদের বিক্ষোভ, দ্রুত বিচার দাবি। বৈদেশিক অর্থায়ন কমে গেলে বাংলাদেশের রোহিঙ্গাদের অবস্থা হবে ভয়াবহ, বলছে জাতিসংঘ। হার্টে রিং পরানোর পর তামিমের অবস্থা অনুকূলে, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।